আসসালামু আলাইকুম। রোকসানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছেন টিভি সকালের খবরে। শিরোনাম শুনছিলেন। এছাড়াও থাকছে কুষ্টিয়ায় চরমপন্থীদের তৎপরতা নিয়ে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। এবারে পুরো খবর। রমজানে তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী। গ্যাসের অভাবে বহু এলাকায় জ্বলছে না রান্নার চুলা, ফলে সেহরি ও ইফতারির খাবার তৈরিতে হিমশিম অবস্থা গৃহিণীদের। তবে এই সংকটের কথা অস্বীকার করেছেন জ্বালানি সচিব। চয়ন রহমানের রিপোর্ট। একের পর এক জ্বলছে ম্যাচের কাঠি, কিন্তু গ্যাস রীতিমতো দুষ্প্রাপ্য হয়ে উঠেছে রমজান শুরুর দিন থেকে। তাই বনশ্রীর আমেনা আক্তারের এত আয়োজন মাটি হবার উপক্রম। তাদের মতো রাজধানীর মিরপুর, বাড্ডা, গুলশান, খিলগাঁও, ধানমন্ডি, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর অধিকাংশ এলাকার ঘরের চিত্রই এখন এরকম। আমাদের গ্যাসের 2-3 মাস ধরে এই সমস্যা যাচ্ছে, তো রোজা আসছে থেকে আরো বেশি সমস্যা প্রকট আকার ধারণ করছে। তো আমরা ইফতারও বানাতে পারছি না, এই অবস্থাতে সারাদিন যাচ্ছে। আর আমাদের খাবারগুলো সব বাইরে থেকে খাওয়াতে হয়, আনতে হয় সব, আর চেয়ারি টেয়ারি সব কিনে আনি খাইতে হয়। তিতাসের সূত্র মতে রাজধানীতে দৈনন্দিন গ্যাসের চাহিদা 160 কোটি ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে মাত্র 140 কোটি ঘনফুট, অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতি 20 কোটি ঘনফুট। তবে বিদ্যুৎ বিষয়ক এক পরামর্শ সভায় এ ঘাটতির কথা অস্বীকার করেছেন জ্বালানি সচিব। ফর দ্য লাস্ট 6 months or so আমাদের প্রোডাকশন কিন্তু অনেক বেড়েছে এবং সেটা এভারেজ হচ্ছে 8.8%, which is highest। সুতরাং আপনারা এই যদি ইমপ্রেশন হয় আপনাদের যে গ্যাস কিছু নাই, শেষ হয়ে গেছে, এটা কিন্তু সঠিক চিত্র নয়। একই অনুষ্ঠানে গ্যাস সমস্যার প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আজকে আর গ্যাসের কথা এখন আমাদের মিটিং আছে, চল বাস সমাধানটা কি হবে স্যার? এই যে আছেন নাকি সচিব আছেন? আচ্ছা আজকে এখানে ধন্যবাদ। অবশ্য পরামর্শ সভায় 800 মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে নানা পরামর্শ ও সুপারিশ নেওয়া হয়। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে কেনাকাটার সুবিধার জন্য সারা দেশে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দোকান মালিক সমিতির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আর প্রধানমন্ত্রীর অনুরোধে বিদ্যুৎ সাশ্রয় করতে দোকানে আলোকসজ্জা না করার অঙ্গীকারও করে সংগঠনটি। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। গত 17 আগস্ট মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার। তবে সময় আরো বাড়ানোর ধর্ণা দিচ্ছিল দোকান মালিকরা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মালিক সমিতির নেতারা বেশ কিছু দাবি, বিশেষ করে রাত 8টার পরিবর্তে 10টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানান। আজকের থেকেই রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে, এটা কার্যকরী হবে এবং এটা 15 রোজা পর্যন্ত 10টা পর্যন্ত চলবে। 15 রোজার পরে আমাদের বন্ধ রাখার বিধিনিষেধটা থাকবে না, যতক্ষণ কাস্টমার থাকবে তখনই থাকবে। তবে এজন্য বিদ্যুৎ সাশ্রয় সহ বেশ কিছু অঙ্গীকার করেছে দোকান মালিক সমিতি। সান্ধ্যকালীন সময়ে যখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা আমাদের বাতিগুলা এবং ইলেকট্রিসিটি 50% ব্যবহার করব। ইফতারের সময় এবং মাগরিবের নামাজের সময় 7:30 থেকে 8:30 এই 1 ঘন্টা আমরা কোনো মার্কেটে এসিগুলো চালাবো না, এসিগুলো বন্ধ করে দেব এবং বিদ্যুৎ সর্বনিম্ন পর্যায়ে রাখবো। এবং রাত 9টার পরে যদি সরকার বিদ্যুৎ না দিতে পারে আমরা নিজস্ব জেনারেটর দিয়ে রাতে 10টা পর্যন্ত চালাবো। কোনো মার্কেটে কোনো অবস্থাতে কোনো ধরনের আলোকসজ্জা হবে না। আমরা আগে বন্ধ করেছিল, এবার টোটালি আমরা বন্ধ করে দিলাম, কোনো আলোকসজ্জা করব। বিদ্যুৎ সাশ্রয়ের এসব অঙ্গীকার বাস্তবায়নে মাঠে থাকবে বিদ্যুৎ বিভাগ ও দোকান মালিক সমিতির নেতারা। আর কেউ তা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক হয়রানিমূলক বলে বিবেচিত আরো 105টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সরকার। এর মধ্যে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের একটি মামলা রয়েছে। বিরোধী দলের কারো মামলা প্রত্যাহারের এটি প্রথম ঘটনা। বুধবার দুপুরে সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। সারা দেশ থেকে এ পর্যন্ত প্রায় 4,500 মামলা প্রত্যাহারের আবেদন এসেছে কমিটির কাছে। এর মধ্যে 1137টি আবেদন পর্যালোচনা করে 455টি মঞ্জুর করা হয়। একটি বাদে প্রত্যাহারের সুপারিশ করা অন্য সব মামলাই সরকারি দলের নেতাদের নামে। এই তালিকায় বিরোধী দলের মামলা পিছিয়ে থাকার জন্য আইন প্রতিমন্ত্রী দায়ী করলেন তাদের অবিশ্বাসকে। বিরোধী দলের নেতাকর্মীরা
বিশ্বাস করেন নাই যে আমাদের কাছে মামলা দরখাস্ত জমা দিলে হয়তো প্রত্যাহার হবে কিনা, সেই সন্দেহে দোদুল্যমান ছিলেন বলেই তারা প্রথম দিকে দরখাস্ত করেননি। তারা দরখাস্ত শেষের দিকে হয়তো করেছেন, যার ফলে সিরিয়ালি তাদের মামলাগুলো পরে আসছে, তারা প্রথম দিকে দরখাস্ত করেননি। মওদুদ সাহেবের মদের যে মামলাটা সেটা হচ্ছে 25B। ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে হয় তিনি মদ বিদেশ থেকে অবৈধ পথে আমদানি করেছেন অথবা বিদেশে বিক্রি করার জন্য রেখেছেন। সঠিক ধারায় মামলাটা হয়নি বলে আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য বিরোধী দলের মোট কতটি আবেদন এসেছে তাও জানাতে পারেননি তিনি। জানিয়েছেন সরকারি দলের নেতাদের সাথে অনেক সাধারণ মানুষের মামলাও প্রত্যাহার হচ্ছে, আর এখন এ ধরনের হয়রানিমূলক কোনো মামলা হচ্ছে না বলেই দাবি তার। এক একটা মামলায় 20 জন 30 জন 34 জন পর্যন্ত আসামি আছে, তারা কিন্তু সাধারণ নাগরিক। একটা মামলায় হাজী সেলিম সহ 26 জন আসামি, তার মধ্যে হয়তো 20 জন হয়তো রাজনৈতিক কর্মী আর 6 জন হয়তো পথচারী। এ ধরনের হয়রানিমূলক মামলা দায়েরের সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার জানতে চাইলে বিষয়টি পরে দেখা যাবে বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বিরোধী দলের নেতাদের বিদেশ যেতে বাধা দেওয়ার নিন্দা করে বলেছেন, এতে প্রমাণ হয় সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। বুধবার বিকেলে মতিঝিলের চেম্বারে এক ব্রিফিংয়ে সংসদের আগামী অধিবেশনে তার দলের যোগ না দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। সরকারি দলের সবাই যেতে পারছেন, কিন্তু বিরোধী দলের নেতৃবৃন্দরা দেশ ছাড়তে হলে হাইকোর্টের বা আদালতের অনুমতি নিতে হয়। আর অনুমতি পাওয়ার পরও দেখা গেছে যে সেই অনুমতি তারা মানেন না। সংসদ সদস্যকে যদি বিদেশ যেতে না দেওয়া হয়, সেখানে সংসদে গিয়ে আমরা কি বলবো? এতটুকু সহনশীলতা যদি সরকারের না থাকে, সরকার তো চায় না যে আমরা যাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে রেফারেন্সের শুনানির দ্বিতীয় দিন ছিল বুধবার। দুই অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রফিকুল হক ও খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ তাদের বক্তব্যে সেনা আইনে এই বিচারের বিরোধিতা করেন। রেফারেন্স পাঠানো সংবিধান সম্মত হয়েছে কিনা সে প্রশ্ন তোলেন ব্যারিস্টার হক। মুজতবা খন্দকারের রিপোর্ট। বিডিআর বিদ্রোহ আর পিলখানার হত্যাকাণ্ডের বিচারের জন্য কোন আইন প্রয়োগ করা হবে তার জন্য রাষ্ট্রপতির রেফারেন্স সংবিধানের 106 অনুচ্ছেদ সম্মত নয়, কারণ এর মধ্যে কোনো আইন সম্পৃক্ত নয়। আর এ কারণে রেফারেন্স পাঠানোর বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রফিকুল হক। প্রশ্ন 1ও যা 2ও তা, আর্মি অ্যাক্ট না হলে আর্মি অ্যাক্টের 5-এ নোটিফিকেশন করে করা যায়। এখানে এই দুটো ভাগ করেছে, কিন্তু বলা উচিত ছিল যে আর্মি অ্যাক্ট, বিডিআর অ্যাক্ট, পেনাল কোড সবগুলি তো আছে, কোনটা অ্যাপ্লিকেবল হবে, কোনটা বেস্ট হবে, সেইটা জিজ্ঞেস করলে কোশ্চেন অফ ল হতে পারত। আপনার ডিসাইড করলে আর্মি অ্যাক্টে হবে। আমি বিডিআর সদস্য, আমি বললাম আর্মি অ্যাক্টে হবে না, আমি চ্যালেঞ্জ করলাম। করতে 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 আমি অ্যাপেলেট ডিভিশনে আসলাম। আপনারা যদি আগে থেকে ডিসাইড করে থাকেন আর্মি অ্যাক্টে হবে, তাহলে তখন কি ডিসাইড করবেন? ওপেন মাইন্ড তো থাকছে না, আপনারা আগেই প্রেজুডিস হয়ে গিয়েছেন। তিনি বলেন, রেফারেন্সটিতে এমন সব আইনি ব্যাখ্যা উঠে আসছে তাতে সুপ্রিম কোর্টের মতামত পাঠানো খুবই কঠিন হবে। আপনি আমাকে ল নোটিফিকেশন করে আমাকে হ্যাং করলেন, হ্যাঁ, বলে ফাঁসিতে ঝুলে পড়া অ্যাপিলে খালাস করবো, এই বলার তা তো হয় না। আমার ভেস্টেড রাইট হয়ে গিয়েছে। এই ল যখন ছিল, ভেস্টেড রাইট টু বি প্রসিকিউটেড আন্ডার বিডিআর অর্ডার। এখন সেটা তুমি টেক করতে পারো না। দিস গোড এগেন্স্ট দ্য প্রিন্সিপাল ল, এগেন্স্ট দ্য রুল অফ ল, এগেন্স্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এগেন্স্ট ন্যাচারাল জাস্টিস। ইফ নো কোয়েশ্চন অফ ল হ্যাজ বিন রেফার্ড, it does not, the reference has been made does not come within the scope of 106, তাহলে সেটা রিফিউজ ডিক্লাইন করতে পারে। হাইয়েস্ট কোর্ট প্রেসিডেন্ট আপনি রিকোয়েস্ট করছে, তাকে নো করার আগে 7 বার চিন্তা করে নো করতে হবে। সুতরাং এখন মাথা ব্যথা হচ্ছে 11 জন জাজের, আমরা তো বলে খালাস। অপর এমিকাস কিউরি খন্দকার মাহবুবউদ্দিন আহমদ বলেন, সেনা আইনে এই ঘটনার বিচার সম্ভব নয়, তবে ওই আইনের 5 ধারায় প্রজ্ঞাপন জারি করে সরকার বিচার করতে পারে। তবে সেক্ষেত্রে সংবিধানের 35 অনুচ্ছেদ ক্ষুণ্ণ হবে কিনা সে প্রশ্ন ওঠে, আর তাহলে 45 অনুচ্ছেদ সেটা কতখানি রক্ষা করবে তাও বিবেচনা করতে হবে। ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হবে কি হবে না সেটা 35, 45 অনুচ্ছেদগুলো বিবেচনা করে দেখা যেতে পারে যে ডিসিপ্লিন ফোর্সের ব্যাপারে এগুলো কতদূর কি হবে না হবে। আর কোর্ট, ইট উইল বি ডিসাইডেড বাই আওয়ার কোর্ট। সাধারণভাবে বলি যে বিচারটা প্রক্রিয়া অনুসারে হওয়া উচিত,
এবং প্রত্যেক শাস্তি যেটা যেভাবে সংগঠিত তার জন্য যে আমাদের সাধারণ আইনে যে বিচার ব্যবস্থা আছে সেটা ভিন্ন রকম হওয়া উচিত নয় বলে আমি মনে করি। একজন উকিল, আইনজীবী হিসেবে এবং একজন নাগরিক হিসেবে মনে করি যে বিচারটা সকলের যেভাবে হবে তাদেরকে অন্যভাবে হওয়ার কোনো বিশেষ কারণ